হ্যালো ফ্রেন্ডস, আপনার সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছে আজ তাহা লিখনিতে সাবলাই সাবি পর্ব সংখ্যা 52। ফিয়ানার চোখ ধীরে ধীরে খুলে গেল। চারপাশটা যেন ঘোলাটে মনে হচ্ছিল। ধাতস্থ হতে কয়েক মুহূর্ত লেগে গেল। মাথার ভেতরে ভারী শব্দ, শরীরটা যেন অবশ্যই আছে। অবশেষে চারপাশটা স্পষ্ট দেখতে পেল। এই কক্ষটা চেনা, ঠিক সেই ঘর যেখানে প্রথমবার তাকে এনে রাখা হয়েছিল। মনে পড়ে গেল প্রথমবারের মতো ড্রাকনিসের সভায় পা রাখার স্মৃতি। কক্ষের কোণে দাঁড়িয়েছিল থ্যারিনিয়াস, গম্ভীর মুখ, তীক্ষ্ণ চোখে ফিওনার দিকে তাকিয়ে। তার কণ্ঠস্বর যেন পুরো কক্ষের প্রতিধ্বনিত হলো। ফিওনা, তুমি কি তৈরি? তোমাকে স্পেসশিপের কাছে পৌঁছে দেওয়া হবে। তোমার সিদ্ধান্ত নিতে বেশি সময় নেই। ফিওনা চুপ করে রইল। এক মুহূর্তের জন্য মনে হলো তার শরীরটা যেন আর চলছে না, সবকিছু যেন থেমে গেছে। কিন্তু তার মনের গভীরে একটা অদ্ভুত শক্তি কাজ করছিল। তৈরি হও, থ্যারিনিয়াস আবার বলল, এবার একটু কঠোর সুরে। যাত্রা সহজ হবে না, তবে তুমি কি যেতে চাও, নাকি তুমি সত্যি সত্যি কালকে পর্যন্ত থাকবে এখানে? ফিওনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে ছিল দৃঢ়তা। আমি থাকবো না এখানে আর, সে বলল, স্বরে জেদ আর সাহস আছে। আমি তৈরি, আমাকে নিয়ে চলো। থ্যারিনিয়াস তার ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলল, তাহলে প্রস্তুত হও, সময় ঘনিয়ে আসছে। আমরা তোমার আর বেশিক্ষণ ভেনাসে রাখতে পারবো না। থ্যারিনিয়াসের নির্দেশে ফিওনাও সুরক্ষিতভাবে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন ড্রাগন সদস্য এগিয়ে এলো। ফিওনা ধীরে ধীরে কক্ষের বাইরে পা রাখল। তার হৃদয় ভারী, কিন্তু তার চাহনিতে ছিল অনর এক সংকল্প। প্রাসাদের বাইরে বেরিয়ে তারা বাগান পেরিয়ে চলল। এই বাগানটি পূর্বে একবারে দেখা হলে এখন যেন এক অদ্ভুত শূন্যতা নিয়ে ফিওনার চোখে ধরা দিল। চারদিকে মনোমুগ্ধকর ফুলের সারি, জলধারার নরম শব্দ, সবকিছু যেন তাকে বিদায় জানাচ্ছে। ফিওনা প্রত্যেকটা পদক্ষেপ গভীরভাবে চারপাশটা দেখত, যেন কোথাও একেবারে শেষবারের মুখটা দেখতে পারে। তার মনে বারবার প্রশ্ন উঠে আসছে, সে কি সত্যি আমাকে দেখতে আসবে না? শেষ বিদায়টুকু জানাবে না? কিন্তু বাগানের প্রতিটি কোণ, প্রতিটি পথে ফাঁকা, শেষবার কোথাও নেই। ফিওনা যখন ধীরে ধীরে চারদিকে তাকিয়ে বাগান পেরোচ্ছিল, তখন পাশের একটি জানালার আড়াল থেকে একরা চুপচাপ ফিওনার দিকে তাকিয়ে দেখছিল। তার চোখে অদ্ভুত আকার দুঃখের ছাপ, যেন সে ফিওনার প্রতিটি ব্যথা নিজের ভেতর অনুভব করছে। কিন্তু সে একবারের জন্য সামনে আসে, নিজের মুষ্টি শক্ত করে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। মনে মনে শুধু বলল, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না ফিওনা। তাই একবারও তোমার সামনে চাইনি, কারণ তোমার সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমি খুঁজে পেতাম না। একবার শান্ত এই মুহূর্তে ফিওনার সামনে দাঁড়ানো তাহাকে আরও বেশি ভেঙে দেওয়া। তাই সে নিঃশব্দে বিদায় জানালো, নিজের হৃদয় অপরাধ বোধ আর গভীর মমতা নিয়ে। থ্যারিনিয়াস হঠাৎ থেমে গিয়ে বলল, আমরা এসে গেছি। ফিওনার চোখের সামনে তার স্পেসশিপ। এটা ধাতব গায়ে সূর্যের মতো পরে চকচক করছে। ফিওনা পা বাড়াতে আগে থ্যারিনিয়াসের দিকে ঘুরে দাঁড়ালো। আমাদের একটা বার্তা প্রিন্সকে দেবে। ফিওনার কণ্ঠে দৃঢ়তা ধরে রাখার চেষ্টা করলো, যদিও তার গলা কেঁপে উঠল। থ্যারিনিয়াস চোখ সরু করলো। হ্যাঁ বলো, কি বলতে চাও? ফিওনার চোখ ঝলসে উঠল আর এক মুহূর্ত দেরি না করে বলল, তাকে বলে দিও, সে যত অস্বীকার করুক, যতই আমার ভুলে যাক, আমি সারা জীবন তাকে ভালোবেসে যাব। আমি এলিসান ফিওনা, তার হামিংবার্ড, তাকে মহাবিশ্বের চেয়েও বেশি ভালোবাসি। থ্যারিনিয়াস কিছুক্ষণ চুপ থেকে রইল। তারপর সে এক ঝলক মাথা নাড়ল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। ঠিক আছে, আমি পৌঁছে দেবো তোমার বার্তা। ফিওনা আর কোনো কথা বলল না, স্পেসশিপের দিকে এগিয়ে গেল। শীতে পা রাখার আগে হঠাৎ থেমে গেল, আরেকবার পেছন ফিরে তাকালো। তবু শেষবার কোনো ছায়া দেখা গেল না। ফিওনার চোখে জল ভরে এলো। শিবে পা রাখার পর যখন দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, তখন ফিওনার মনে হলো সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা চিরতরে পেছনে ফেলে যাচ্ছে। স্পেসশিপ ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো। ফিওনার কাছে জানালা দিয়ে বাইরে তাকালো। প্রাসাদটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে। তার চোখে জল ঝরছে, কিন্তু সে দৃঢ়ভাবে চেয়েছিল সবকিছু মনে রাখতে। সে জানতো এই যাত্রা তার শেষ হতে পারে, কিন্তু সে তার ভালোবাসার স্মৃতিগুলো সঙ্গী করে এগিয়ে যাবে। স্পেসশিপে উঠে ফিওনা অঝরে কাঁদতে লাগলো। তার কান্না যেন আকাশে বাতাসে কাঁপিয়ে দিল। চারপাশে কেবল এক অনুভূতি, যতটুকু ভালোবাসার স্মৃতি, তার সাথে যতটা হতাশা। চোখের সামনে এদিকে ভেসে উঠেছে জ্যাসপারের ভালোবাসার মুহূর্তগুলো, যেখানে জ্যাসপার তাকে এক রূপকথার মতো ভালোবাসত। অন্যদিকে তার ঠোঁটের কোণে বেরিয়ে আসে সে নিষ্ঠুর কথাগুলো, আমি তোমাকে ভালোবাসি না, পৃথিবীর ভালোবাসা পৃথিবীতেই শেষ। ফিওনার হৃদয় যেন কষ্টের জ্বালা, যা কখনো নিভবে না।
তার চোখে জল পড়ছিল বয়ে, সে প্রতিটি টপ টপ শব্দে তার ভালোবাসার প্রতিটি স্মৃতি চূর্ণ হচ্ছিল। কেন প্রিন্স, কেন আমাকে এত দূরে ঠেলে দিলে? এই প্রশ্নটি কেন তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। শিপের ভেতরে নিস্তব্ধতা তাকে আরো অসহায় বোধ করালো। একবার ভাবলো যদি সে আবার ফিরে যেতে পারে, যদি সে জাসপারের কাছে ফিরে যেতে পারে তাহলে হয়তো সবকিছু বদলে যাবে। কিন্তু বাস্তবতা তার সামনে দাঁড়িয়েছিল। সে আর পৃথিবীতে নেই, আর প্রিন্সের হৃদয়ে তার স্থানও নেই। কাঁদতে কাঁদতে ফিওনা অনুভব করলো এই কান্নার মধ্যে তার ভালোবাসার শক্তি লুকিয়ে আছে। প্রতিটি অশ্রু যেন বলছিল, আমি তোমাকে ভুলবো না জাসপার। প্রেমের গল্পের এই অধ্যায়ে ভাঙা হৃদয়কে বয়ে নিয়ে যেতে হবে, কিন্তু একদিন সে তার ভেঙে পড়া হৃদয়কে আবার গড়ে তুলবে, এই আশা নিয়ে। ফিওনাকে স্পেসশিপ উঠতে দেখে জাসপার ধীরে ধীরে প্রাসাদের দিকে ফিরে গেল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু ভেতরে এক প্রচণ্ড ঝড় বয়ে চলছিল। নিজের হাত দুটো শক্ত করে মুঠোয় চেপে ধরেছে সে, যেন যন্ত্রণার তীব্রতা তাকে দহন করার ব্যর্থ চেষ্টা করছে। প্রাসাদে পৌঁছানোর পর দরজার আড়ালে পা দিতে জাসপারের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এক লাফে সিংহাসনের কাছাকাছি থাকা বিশাল টেবিলটা উল্টে ফেলে দিল, কেন তার তর্জনের তীক্ষ্ণ আওয়াজে পুরো প্রাসাদ জুড়ে প্রতিধ্বনিত হলো। কেন আমি তাকে দূরে ঠেলে দিলাম? জাসপারের হাতে ছুঁড়ে ফেলা পরপর কয়েকটি মূল্যবান ফুলদানি ভেঙে চুরমার করে দিল। এক এক করে প্রাসাদের দেয়ালগুলো, ঝুলন্ত শিল্পকর্ম, ক্রিস্টালের বাতিগুলো সবকিছু ভাঙচুর করতে শুরু করলো। তার তীব্র ক্রোধের সঙ্গে যেন প্রতিটি বস্তু ক্ষুদ্র হতে শুরু করলো। এই ভাঙচুরের মধ্যে তার নিজের দেহ ক্ষতবিক্ষত হতে থাকলো। কাঁচের টুকরো তার হাত ছিঁড়ে ফেললো। সবুজ রক্ত গড়িয়ে পড়তে লাগলো মেঝেতে। একটা বড় পাথরের টুকরো ছুটতে গিয়ে তার কপাল ফেটে গেল, কিন্তু সে থামল না। শরীর থেকে রক্ত আসছে, ব্যথার যেন প্রতিটি শিরায় ছড়িয়ে পড়ছে। তবুও তার নিজের ভেতরকার কষ্টের সামনে এই শারীরিক যন্ত্রণা কিছুই না। আমি তাকে এতটা কষ্ট দিলাম, আমি নিজে তাকে তাড়িয়ে দিলাম, আমি কি করে এমন করতে পারলাম? জাসপার বারবার এ কথা নিজেকে বলছিল। তার মনের ভেতর ঘুরপাক খাচ্ছিল ফিওনার মুখে সে অসহায় চাহনি। শিপে ওঠার আগে ফিওনার পেছন ফিরে তাকানো সে একবার দেখা, যেন তাকে হাজারবার ছুরিঘাত করেছে। হঠাৎ থেমে গেল সে, দেয়ালে ভর দিয়ে দাঁড়াল। তার শ্বাস ভারী হয়ে এলো, রক্তমাখা হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। তার কণ্ঠস্বর কম্পিত, দম বন্ধ। একা স্বরে ফিসফিস করে বলল, আমি তাকে ভালোবাসি হামিংবার্ড। আমি তোমায় আমার সব কিছু দিয়ে ভালোবাসি, কিন্তু তোমার কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারলাম না। আমি কি করে নিজের ভালোবাসাকে ধ্বংস করলাম? তার চোখ দিয়ে রক্তমাখা হাত সরাতে বোঝা গেল চোখ লাল হয়ে উঠেছে, কিন্তু সে লাল ক্রোধের না, সেটা ভালোবাসা হারানোর ব্যথার প্রতিচ্ছবি। সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ল, পিঠ ঠেকে দিল দেয়ালে। তার চারপাশে ভাঙা কাজ, ধ্বংস হয়ে যাওয়া প্রাসাদের টুকরো, আর মেঝেতে ছড়ানো সবুজ রক্ত। জাসপার জানে ফিওনাকে সুরক্ষিত রাখার জন্য এই ত্যাগ। সে জানে এটা একমাত্র পথ, কিন্তু তার হৃদয় এই সিদ্ধান্ত মানতে চায় না। হামিংবার্ডটার কণ্ঠস্বর চাপা হয়ে গেল। স্যার নামটা উচ্চারণ করতে তার হৃদয় আরো খানিকটা ভেঙে গেল। জাসপার এক হাতে নিচের বুক চেপে ধরল, যেন সে যন্ত্রণা থেকে মুক্তি পেতে চায়, কিন্তু সে জানে এই যন্ত্রণা কখনো থামবে না। ফিওনা তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় ছিল, আর সে অধ্যায়কে নিজে ছিঁড়ে ফেলল। সেই সময়টা জাসপারের প্রাসাদের ধ্বংসস্তূপের মধ্যে একা বসে রইল। তার ভালোবাসার গভীরতা আর ফিওনাকে দেওয়া কষ্টের অনুশোচনা, এই দুয়ের ভারে সে চূর্ণবিচূর্ণ হয়ে পড়ল। প্রাসাদের নিস্তব্ধতা ভেঙে আবারও জাসপার ক্রোধের গর্জন শোনা গেল। কয়েক মুহূর্ত শান্ত থাকার পর হঠাৎ সে নতুন করে ফেটে পড়ল। তার হাতের এক ঝাঁটায় সিংহাসন উল্টে দিল। সিংহাসন মাটিতে ধপাস করে পড়ে গেল, আর তার সঙ্গে প্রাসাদের ভেতরকার বাতাস যেন থমকে গেল। থাইনেস দ্রুত তার দিকে এগিয়ে এসে বলল, প্রিন্স, এবার থামুন, আপনি কি করছেন? জাসপার তাদেরকে তীক্ষ্ণ চোখে তাকে গর্জে উঠল, আমাকে থামানোর চেষ্টা করো না থাইনেস, আমি যা হারিয়েছি তা বুঝতে তোমার এক জীবন যথেষ্ট হবে না। থাইনেস তাকে থামানোর চেষ্টা করলো, আমরা তোমার পাশে আছি জাসু ভাইয়া, এ ধ্বংস তোমার কষ্ট কমাবে না। কিন্তু জাসপার তাদের কথায় কান দিল না। এক ঝটকায় থাইনেস এথিরিয়নকে ছিটকে ফেলে দিল। তারা দুজনে মাটিতে পড়ে গেল। চারপাশে ড্রাগনরা ভয়ে একপাশে সরে গেল, কেউ সাহস করে এগিয়ে আসছিল না। ঠিক সেই মুহূর্তে দরজার পাশে দাঁড়ালো অ্যালিসা। তার চোখে ছিল অশ্রু, কিন্তু মুখে এক দৃঢ় সংকল্প। প্রিন্স অরিজিন, সে গম্ভীর গলায় বলল,
জাসপার কিছুক্ষণ থমকে দাঁড়ালো। অ্যালিসার কণ্ঠে এমন এক টান ছিল স্যার রাগের মুহূর্তে তার জন্য এক মুহূর্তের জন্য হলেও থামিয়ে দিল। এভাবে নিজেকে ধ্বংস করবেন না। অ্যালিসা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, আপনার কষ্ট আমি বুঝছি, কিন্তু এই ধ্বংস আপনাকে মুক্তি দেবে না। জাসপারের চোখে এক ঝলক বেদনা ফুটে উঠল, কিন্তু পরক্ষণে তা ক্রোধে রূপ নিল। তুমি কি বুঝবে অ্যালিসা? তুমি তো কখনো আমাকে ভালোবাসার জন্য এতটা হারাওনি, দূরে সরে যাওনি। এই মুহূর্তে অ্যালিসার এক ধাপ এগিয়ে এসে বলল, আমি আপনাকে ভালোবাসি প্রিন্স, কিন্তু আপনার এই ধ্বংসাত্মক আচরণ শুধু আপনাকে নয়, আমাদের সবাইকে ধ্বংস করে দেবে। ততক্ষণে জাসপারের ধৈর্যের বাঁধ ভেঙেছে। সে হঠাৎ এক ঝটকা অ্যালিসাকে আঘাত করে বসলো। অ্যালিসা মাটিতে পড়ে গেল, তার মুখে বেদনার ছাপ। মাটিতে পড়ে অ্যালিসা তার চোখ তুলে তাকালেন। তার দৃষ্টিতে ছিল অদম্য ভালোবাসা। আপনি আমাকে আঘাত করলেন প্রিন্স। জাসপার থেমে গেল, তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার হাত কাঁপছিল, তার চোখে কেবল অন্ধকারের ছায়া। সে ধীরে ধীরে পেছনে সরে গেল। তার সামনে পড়ে থাকা সিংহাসন, ধ্বংস হয়ে যাওয়া প্রাসাদের মেঝে, আহত অ্যালিসা যেন তার কষ্টের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠল। ড্রাকনেস দ্রুত থারিনাস এবং থ্যারিনিয়াস এথিরিয়নকে ডেকে পাঠালো। তার মুখে ছিল দৃঢ় এবং চিন্তার ছাপ। তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, জাসপারের ক্রোধ এখন নিয়ন্ত্রণের বাইরে। যদি তাকে এখন থামানো না হয়, তাহলে সে নিজেকে এবং আমাদের সবাইকে ধ্বংস করবে। এটা নাও, ড্রাগন স্কেল সেডেটিভ 09। থ্যারিনাস কৌতূহলে জিজ্ঞেস করলো, এটা কি নিরাপদ? কিং ড্রাগনেস মাথা নাড়ল। এটি তার জীবন বাঁচানোর জন্য থ্যারিনিয়াস। আমরা যদি কিছু না করি, তাহলে সে নিজে তার সর্বশেষ সর্বনাশ ডেকে আনবে। থ্যারিনিয়াস এবং এথিরিয়ন সেডেটিভের ইনজেকশন দিয়ে জাসপারের দিকে এগিয়ে গেল। জাসপার তখনও প্রাসাদের ভাঙা অংশগুলোর দিকে রাগে গর্জনে ধ্বংস চালিয়ে যাচ্ছিল। থ্যারিনিয়াস একটা সুযোগ খুঁজছিল। এথিরিয়ন কৌশলে জাসপারের দৃষ্টি ভিন্ন দিকে আকর্ষণ করলো। জাসু ভাইয়া, তুমি কি বুঝতে পারছো না? এ ধ্বংস তোমার কোনো কষ্ট কমাবে না। এই মুহূর্তে থ্যারিনিয়াসের পেছন থেকে চুপিসারে এসে ইনজেকশন জাসপারের হাতে পুশ করে দিল। জাসপার প্রথমে হতভম্ব হয়ে তাকালো। এরপর তার শক্তি ধীরে ধীরে কমে যেতে লাগলো। সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ অল্পক্ষণ পর বন্ধ হয়ে গেল, আর তার বিশাল দেহ এক পাশে থেকে শুয়ে পড়ল। ড্রাকনেস দূর থেকে দৃশ্যটি দেখছিলেন। তিনি গম্ভীর শ্বাস ফেলে বললেন, এখন অন্তত সে ক্ষণিকের জন্য শান্ত থাকবে। আমাদের তার ভালোবাসার যন্ত্রণার সমাধান খুঁজতে হবে। থ্যারিনিয়াস এবং এথিরিয়ন মাথা নত করল। জাসপারের নিথর দেহ তখনও কষ্টের এক প্রতিচ্ছবি হয়ে শুয়েছিল, যেন তারা অন্তর্দাহ এক মুহূর্তের জন্য থেমে নেয়। এথিরিয়ন, থ্যারিনিয়াস আরও কয়েকজন ড্রাগন মিলে জাসপারকে তার বিশাল স্ফটিকের দেয়ালে ঘেরা কক্ষের বিছানায় শুয়ে দিল। প্রায় নিস্তব্ধ কক্ষের ভেতরে জাসপারের নিথর দেহে শুয়েছিল, আর তার মুখে এখনও যেন যন্ত্রণার গভীর ছাপ ফুটে উঠেছিল। ড্রাগনেস দরজার পাশে দাঁড়িয়েছিলেন, যেন তিনি তার ছেলের এভাবে দেখে বিশ্বাস করতে পারছিলেন না। এক মুহূর্তের জন্য তার চোখ কিছুটা অসহায়ত্ব ঝলসে উঠল। তিনি ধীরে ধীরে মাথা নিচু করে থ্যারিনিয়াসের দিকে তাকিয়ে বললেন, আমি ভাবতে পারিনি আমার ছেলেটা ভালোবাসার জন্য একদিন এমন পাগলামি করবে। থ্যারিনিয়াস কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও থেমে গেল। ড্রাগনেসের চোখে তখন যন্ত্রণার ছায়া, আর তার কণ্ঠ ভারী হয়ে উঠল। ওর চাচার কথা মনে পড়েছে। সে তো ভালোবাসা জানা নিজেকে শেষ করে দিয়েছিল। মানুষের প্রতি তার ভালোবাসা তাকে ধ্বংস করেছিল। আর লিয়ারাকে তো বন্দি করে রাখা হয়েছিল, কারণ তার ভালোবাসা তাকে নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করেছিল। এখন আমার নিজের ছেলেটাও সেই পথেই যাচ্ছে। এথিরিয়ন নীরবে ড্রাগনসের কথা শুনছিল, কিন্তু তারও চোখে গভীর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। ড্রাকনেস দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলল, জাসপার ভেনাসের প্রিন্স। সে শুধু আমার ছেলে না, পুরো এলডো রাজ্যের ভবিষ্যৎ। কিন্তু যদি তাকে বন্দি করে রাখতে হয়, তাহলে রাজ্যের কি হবে? তার শক্তি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তাকে আমরা কোথায় রাখবো? থ্যারিনিয়াস সাহস করে জিজ্ঞেস করলো, মহামান্য, আপনি কি মনে করেন প্রিন্স কখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে? ড্রাগনসের চোখে অশ্রুর আভাস দেখা গেল, কিন্তু তিনি তা চাপা দিয়ে কঠোর কণ্ঠে বলল, আমি জানি না। ভালোবাসা মানুষের জন্য আশীর্বাদ হতে পারে, কিন্তু ড্রাগনের জন্য একটা অভিশাপ। জাসপারের যদি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তাকে হয়তো আমাদের ইতিহাসে আরও এক করুণ অধ্যায় বানাতে হবে। কক্ষের ভেতরে থমথমে নীরবতা নেমে এলো। জাসপার তখনও শুয়েছিল, যেন একটি ঘুমন্ত আগ্নেয়গিরি, যার ভেতরে আগুন চলছে বিস্ফোরণের অপেক্ষায়। ড্রাগনেস ধীরে ধীরে কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন।
তার পায়ের শব্দ যেন শূন্যতায় হারিয়ে গেল। থ্যানিয়াস আর এথিনন চুপচাপ দাঁড়িয়ে রইল, তাদের চোখে শঙ্কার মেঘ। তাদের মনে প্রশ্ন রয়ে গেল, ভেনাসের প্রিন্স জাসপার কি ভালোবাসার এই অগ্নি পরীক্ষা থেকে মুক্তি পাবে, নাকি সে হয়ে উঠবে তার চাচা লিয়ারার মতো এক করুণ অধ্যায়ের প্রতীক। টানা 2 দিন পর জাসপারের জ্ঞান ফিরল। চোখ খুলতে তার মনের মধ্যে ঝড় উঠল। অতীতের প্রতিটি ঘটনা যেন তীক্ষ্ণ ছুরির মতো হৃদয়কে বিদীর্ণ করে দিচ্ছিল। ফিওনার মুখচ্ছবি তার চোখের সামনে ভেসে উঠল, তার চোখের অশ্রু, তার নীরব প্রশ্ন, তার হৃদয়ের ব্যথা। আর সাথে ভেসে উঠল সেই নিষ্ঠুর মুহূর্ত যখন সে ফিওনার ব্রেসলেট ছিঁড়ে প্রাসাদের জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। জাসপার এক মুহূর্ত অপেক্ষা করল না। কক্ষ থেকে ছুটে বেরিয়ে প্রাসাদের বাগানের দিকে ছুটে গেল। তার চোখে ছিল উদ্ভ্রান্ত দৃষ্টিতে খোঁচার তীব্রতা। মনে ছিল একটাই চিন্তা, আমাকে সেই ব্রেসলেটটা খুঁজে পেতেই হবে। বাগানের প্রতিটি কোণে সে খুঁজতে লাগলো, ফুলের বাগানের নিচে, ঝরা পাতার মাঝখানে, মাটির ওপরে হাতে বারবার ঘুরতে লাগলো। সময় যেন থমকে গিয়েছিল, কিন্তু জাসপার থামল না। তার হৃদয় তীব্র অনুশোচনা, ফিওনার প্রতি করা অন্যায়ের বোঝা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে ব্রেসলেটটি খুঁজে পেল। মাটিতে ধুলোবালিতে ঢাকা পড়ে সেই ছেঁড়া ব্রেসলেট, যেটা একসময় ফিওনার ভালোবাসার প্রতীক ছিল। জাসপার তড়িঘড়ি করে ব্রেসলেটটি হাতে তুলে নিল। চোখের জল তার মুখ বেয়ে পড়তে লাগলো। ব্রেসলেটটি ধরে সে হাঁটু করে বসলো। জাসপারের চোখের জল যখন মাটিতে পড়ল, তখন সে যেন অশান্তির একটি চিহ্ন রেখে গেল। ড্রাগনদের অস্ত্র এক ফোঁটা রক্তের মতো রঙিন। সেই অস্ত্র মাটিতে পড়ার সাথে সাথে মাটি ক্রমশ শুষ্ক হয়ে যেতে লাগলো। মাটির যে অংশে অস্ত্র পড়ল সেখানে একটি কালো দাগ তৈরি হলো। সেই দাগটি যেন গভীর হতাশার একটি প্রতীক, যা ভাঙা হৃদয়ের কষ্ট অনুভূতির গভীরতা প্রকাশ করে। মাটির জীবনের শক্তি এক ধরনের সংকটে পড়ে গেল। আশেপাশের ঘাস, ফুল, গাছের পাতা ধীরে ধীরে ম্লান হতে শুরু করলো, যেন তারা সেই দুঃখের অশ্রুর সাক্ষী। এটি যেন একটি অশুভ সংকেত যে জাসপারের কান্না শুধু তার নিজের হৃদয়কে আঘাত করেনি, বরং তার চারপাশের প্রকৃতির ওপরও প্রভাব ফেলেছে। মাটি শুষ্ক হয়ে গেল, তার জীবনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো হারাতে শুরু করলো এবং প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হতে লাগলো। জাসপার অনুভব করলো এই এক ফোঁটা অস্ত্রের মাধ্যমে কেবল তার কষ্ট নয়, বরং তার ভালোবাসা, তার আকাঙ্ক্ষা মাটির ক্ষতি করছে। তাকে বুঝতে হবে তার অস্ত্র শুধু নিজের জন্য নয়, বরং এটি ভেনাসের প্রকৃতির উপর প্রভাব ফেলেছে, যা তাকে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করলো। তার হাত কাঁপছিল, কিন্তু ব্রেসলেটটি মুঠো শক্ত করে ধরে সে ফিসফিস করে বলল, আমাকে ক্ষমা করে দাও হামিংবার্ড। আমি তোমার ভালোবাসার উপহার অমর্যাদা করেছি, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি এটা আর কখনো আমার কাছ থেকে হারাবে না। এটা আমার কাছে তোমার ভালোবাসার শেষ চিহ্ন, আর আমি এটাকে চিরকাল আমার হৃদয়ে ধারণ করে রাখবো। বাগানের সবুজের মধ্যে দাঁড়িয়ে ব্রেসলেটটি মুঠো করে জাসপার আকাশের দিকে তাকালো। জাসপার দ্রুত নিজের ল্যাবে পৌঁছে গেল। তার মনে একটা অদম্য তাগিদ, যেন প্রতিটি মুহূর্তে মূল্যবান। ল্যাবে ঢুকে প্রথমে সে টেবিলের উপর রাখা ক্ষতিগ্রস্ত ব্রেসলেটটি তুলে নিল। গভীর মনোযোগ দিয়ে সেটি ঠিক করতে শুরু করলো। তার হাতের সমাধান কাজ ছিল, যেন প্রতিটি অংশ তার ভালোবাসার ছোঁয়া থাকে। অবশেষে ব্রেসলেটটি আবার সম্পূর্ণ হলো। জাসপারের সেটি নিজের হাতে পড়লো। ব্রেসলেটটি হাতে পড়ার পর তার হৃদয়ে একটি অদ্ভুত প্রশান্তি অনুভব হলো। ব্রেসলেটটির ওপর একটি নরম চুমুক এসে মৃদু স্বরে বলল, এখন থেকে তুমি শুধু আমার সাথেই থাকবে হামিংবার্ড। আমি কোনোদিন ভাবতে পারিনি, কল্পনাও করতে পারিনি তুমি আমার জন্য ভেনাসে চলে আসবে। এরপর জাসপার ল্যাবের মাঝখানে রাখা তার অত্যাধুনিক কম্পিউটারের সামনে এসে বসলো। কম্পিউটার অন করতে স্ক্রিনে ফিওনা স্পেসশিপের লাইভে ফিড ভেসে উঠলো। সেদিকে ফিওনা স্পেসশিপে যাওয়ার আগে জাসপার কৌশল একটি অতি ক্ষুদ্র ক্যামেরা স্থাপন করেছিল। তার একমাত্র লক্ষ্য ছিল ফিওনার নিরাপত্তা নিশ্চিত করা। জাসপার দৃঢ়স্বরে নিজেকে বলল, 24 ঘন্টা এক মুহূর্ত আমি এখান থেকে সরব না, যতক্ষণ নিশ্চিত হয় তুমি পৃথিবীতে নিরাপদে পৌঁছেছো। তার চোখ স্ক্রিনে আটকে। স্পেসশিপের প্রতিটি গতিবিধি, প্রতিটি সংকেত সে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল। বাইরে থেকে তাকে শান্ত মনে হলেও তার ভেতরে চলছিল উত্তেজনা আর উদ্বেগের ঢেউ। ফিওনা স্পেসশিপে মসৃণভাবে এগিয়ে যাচ্ছিল। মাঝে মাঝে জাসপারের দৃষ্টি ব্রেসলেটটির দিকে চলে যেত। ব্রেসলেটটি যেন তার হৃদয়ে একটি অদ্ভুত শক্তি জুগিয়েছিল। এটি তার ভালোবাসার প্রতীক, তার প্রতিশ্রুতির প্রতীক।
সময় যেন থেমে গিয়েছিল। 24 ঘন্টা, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট জ্যাসপার বসে রইল। তার চোখে ছিল এক অদম্য সংকল্প, ফিওনার নিরাপত্তা নিশ্চিত করে আর নিজের ভালোবাসার গভীরতা প্রমাণ করা। সেদিনের স্মৃতি জ্যাসপারের মনে গভীর ও অমলিনভাবে জড়িয়ে এলো। প্রাসাদের সেদিনের সেই মুহূর্ত যেন তার হৃদয়ের প্রতিটি কোণায় গেঁথে গেছে। যখন ফিওনা অজ্ঞান হয়ে প্রাসাদের মেঝেতে পড়েছিল, এথিরিয়ন এগিয়ে এসে তাকে তুলে নেওয়ার আগে জ্যাসপার সেখানে উপস্থিত হয়েছিল। প্রথমবার মাত্র ড্রাগনসকে দেওয়া প্রতিশ্রুতি আর নিজের প্রতি করা প্রতিজ্ঞা ভঙ্গ করে জ্যাসপার নিজ হাতে ফিওনাকে কোলে তুলে নেয়। তার ভেতরে যেন এক অদ্ভুত অনুভূতি কাজ করেছিল, ভালোবাসার গভীরতা আর হারানোর যন্ত্রণা, এক মিশ্র আবেগ। ধীরে ধীরে জ্যাসপার ফিওনাকে সেই কক্ষে নিয়ে গেল। সে জানতো এটাই তার শেষ মুহূর্ত। এই সত্য তাকে ভেঙে দিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। ফিওনার কপাল আলতো করে চুমু দিল, তারপর তার নরম নিস্তেজ গালে একটা মৃদু চুম্বনে ভালোবাসার শেষ ছোঁয়া রাখলো। তারপর ফিওনার হাত শক্ত করে ধরে জ্যাসপার কাঁপা গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি হামিংবার্ড। পৃথিবী, ভেনাস কিংবা এই মহাবিশ্বের যে কোনো গ্রহে থাকি না কেন, তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিন শেষ হবে না। আমার শেষ নিঃশ্বাসের আগ মুহূর্তেও তুমি আমার হৃদয়ে থাকবে, কিন্তু আমি চাই তুমি আমাকে ঘৃণা করো, আমাকে ভুলে যাও। জ্যাসপার জানতো এই ভালোবাসা ফিওনার জন্য যতটা আশীর্বাদ, ঠিক ততটাই অভিশাপ। সে চেয়েছিল ফিওনা তাকে ঘৃণা করুক, ভুলে যাক তাকে, যেন ফিওনার জীবন নতুন করে শুরু হয়। তারপর সে আবার ফিওনার প্রতিটি হাতটি শক্ত করে ধরে চুমন দিল। তার চোখে জলে ভরে উঠেছিল, কিন্তু সে তা গোপন করার চেষ্টা করলো। ধীরে ধীরে সে ফিওনার চুলে হাত বুলিয়ে দিল, যেন এটাই তার শেষ স্পর্শ। তারপর শেষবারের মতো ভালোবাসা আর বিদায়ের চিহ্নস্বরূপ তার ঠোঁটে ফিওনার ঠোঁটে স্পর্শ করলো। সেই মুহূর্তে যেন সময়ের স্রোত থামিয়ে দিয়েছিল। এটা ছিল বিদায়, তবু একসাথে থাকার প্রতিজ্ঞার গভীরতম চিহ্ন। নিজের হৃদয় ভেঙে চুরমার হলেও জ্যাসপার তার ভালোবাসার জন্য এটুকু ত্যাগ করতে প্রস্তুত ছিল। সেদিন কক্ষ থেকে বেরোনোর আগে জ্যাসপার এক মুহূর্তের জন্য থেমে গেল। সে জানতো ফিওনা অজ্ঞান থাকলেও তার মন আর অনুভূতি প্রবল। ফিওনা তার উপস্থিতি হয়তো সরাসরি অনুভব করতে পারবে না, কিন্তু তার শরীর থেকে ভেসে আসে সুগন্ধ ফিওনার হৃদয়ে গভীর প্রশ্ন তুলবে। নিজের ভালোবাসার প্রমাণ লুকাতে হবে, এই চিন্তায় জ্যাসপার ভেতর ভেতর ভেঙে পড়েছিল। তার নিজস্ব সুগন্ধি যা তার পরিচয়ের অংশ, সে যেন ফিওনার স্মৃতির কোনো ছাপ না ফেলে। সে পাশে থাকা টেবিলে রাখা একটু অন্য পারফিউম তুলে নিল এবং জ্যাসপার খুব যত্ন সহকারে ফিওনার গায়ে সেই সুগন্ধি স্প্রে করল। প্রতিটি সিটে যেন তার হৃদয়ে এক একটা টুকরো ছিল। নিচের ঘ্রাণ লুকানোর জন্য এভাবে ভালোবাসাকে লুকাতে গিয়ে তার মনে হচ্ছিল যেন সে নিচের অস্তিত্ব মুছে দিচ্ছে। স্প্রে করার সময় তার হাত কিছুক্ষণ থমকে রইল। সে ফিসফিস করে বলল, তুমি যে আমার ঘ্রাণ অনুভব না করতে পারো হামিংবার্ড, আমার উপস্থিতি তোমার মনে নতুন কোনো কষ্ট এনে না দেয়। তারপর একবার পেছন ফিরে তাকিয়ে দেখলো ফিওনাকে, নীরব স্পন্দন, কিন্তু তার হৃদয় গভীরভাবে থাকা। জ্যাসপার চোখে জল জমে উঠেছিল। ফিওনার কাছ থেকে নিজেকে এভাবে দূরে সরিয়ে রাখা তার পক্ষে কতটা কষ্টকর ছিল সেটা কেউ অনুভব করতে পারবে না। এই ছোট্ট কাজের মধ্যেও ছিল তার ভালোবাসার নিঃশব্দ স্বীকারোক্তি। ফিওনার জীবন থেকে নিজেকে মুছে ফেলার প্রচেষ্টায় জ্যাসপার তার হৃদয়কে ধ্বংস করে দিচ্ছিল, কিন্তু সে জানতো এটাই ফিওনার মঙ্গলের জন্য সঠিক পথ। ধন্যবাদ সকলকে, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।